পঞ্চদশ সংশোধনের বিষয়ে হাইকোর্টের রায় বহাল। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে, জানালেন আইনমন্ত্রী। বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার, পরিবেশ রক্ষায় সমন্বিত প্রচেষ্টা অব্যাহত, বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন। পাহাড় ধসে বান্দরবান কক্সবাজারে 7 জনের মৃত্যু, ভারী বর্ষণে প্লাবিত কয়েকশো গ্রাম। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো হয়েছে সহায়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নন তিনি, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। জানালেন তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায়। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংবিধানের বহুল আলোচিত পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টে দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন তা বহাল রেখে রায় দেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। 2011 সালের 30 জুন জাতীয় সংসদে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পাশ করেছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, নারীদের সংরক্ষিত আসন বাড়িয়ে করা হয় 50, সংবিধানে অবৈধ হস্তক্ষেপ করলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তিসহ প্রায় 54টি বিষয় সংযুক্ত করা হয়। পঞ্চদশ সংশোধনীর কারণে 2014, 18 ও 24-এর জাতীয় নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। এসব নির্বাচন বয়কট করে ক্ষমতাসীন দল বিএনপি ও বিরোধী দল জামাত সহ কয়েকটি রাজনৈতিক দল। 2024-এর 5 আগস্ট জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন সহ কয়েকটি পক্ষ। এই রিট নিষ্পত্তি করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সহ কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেন 4টি পক্ষ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার হাইকোর্টের রায় হুবহু বহাল রেখে আপিল খারিজ করে দিয়েছেন। যে আজকের আপিল বিভাগের রায়ের ফলে হাইকোর্টের সেই যে ঐতিহাসিক জাজমেন্ট যেটি ছিল সেটি আজকে আবার পুনরায় আমি কি বলবো যে বহাল তো অবশ্যই, সেটাই আবার প্রতিস্থাপিত স্থাপন হলো আর কি। পূর্ণাঙ্গ রায় যখন আমরা পাবো তখন আমরা আসলে বলতে পারবো যে আদালত কোন কোন বিষয়গুলো অবজারভেশনে দিয়েছেন। রিটকারী সংগঠন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, পূর্ণাঙ্গ রায়ের পর রিভিউ করা হবে। আর আইনজীবী জানান, আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে অস্পষ্টতা থেকে গেছে। হাইকোর্টের রায় যেগুলো বাতিল হয়েছিল সেগুলোই আপিল বিভাগের রায় বহাল থাকলো। আপিল বিভাগ নতুন করে আর কোনো কিছুকে বাতিল করেননি। আমরা যে রিভিউ করেছিলাম, রিভিউতে আমরা প্রতিকার পেয়েছি, তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলে দিনের ভোট রাতে হওয়ার সম্ভাবনাটা অতি ক্ষীণ। তত্ত্বাবধায়ক সরকার গণভোটের বিধান, সংবিধান পরিবর্তন সহ 4টি বিধান বাতিল করায় জুলাই চার্টার অনুযায়ী সংসদ সিদ্ধান্ত নিতে পারবে বলে জানান জামায়াতের আইনজীবী। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আমাদের হাইকোর্ট বিভাগ ওই বাতিলটাকে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে ওই তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন, এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। সুপ্রিম কোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছিল, আবার সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমেই ফিরে আসলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কি হবে তা নির্ধারণ করবে জাতীয় সংসদ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, পঞ্চদশ সংশোধনী ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্রের যাত্রাপথে এক অন্তরায়। জুলাই সনদকে সামনে রেখে বাকি সংশোধনীগুলো সংসদে আলোচনা করে জনগণের স্বার্থের কথা মাথায় রেখে সংবিধান সংশোধন করা হবে। রায়ের কপি হাতে পেলে পুরো রায় চুলচেরা বিশ্লেষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী জাতীয় নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হবে বলেও জানান আইনমন্ত্রী। অ্যাপেলেট ডিভিশনের একই কথা বলে দিয়েছেন, যেটা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবেন, আর হাইকোর্ট যেগুলো আপনার অবৈধ ডিক্লেয়ার করছে সেগুলো বহাল রেখেছে। সুতরাং হাইকোর্টের রায় বহাল আছে, আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে যা যা পদক্ষেপ নেওয়া দরকার আমরা পার্লামেন্টের সামনে প্লেস করব এবং সেই অনুসারে
করব এবং সেখানে আমাদের এই সংশোধনীগুলো আনতে আমাদের মুখ্য বিবেচ্য বিষয় থাকবে জুলাই চার্টার। জনগণ খুশি কিনা সরকার সেটা দেখবে, জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে কিনা। আমি মনে করি 2-4টা গুরুত্বপূর্ণ ইস্যুতে জন আকাঙ্ক্ষা পূরণ হয়েছে নিশ্চয়ই। আর অন্য ইস্যুগুলো যেহেতু পার্লামেন্টের সাথে আমি মনে করি রাইটলি বলেছেন, পার্লামেন্ট ইজ দ্য অথরিটি। যে পার্লামেন্ট একটা আইন প্রণয়ন করতে পারে সেই পার্লামেন্ট সেই একই আইন বাতিল করতে পারে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু গাছ লাগানো বা নদী খাল খননে পরিবেশ রক্ষা হবে না, শহর ও নগরের বর্জ্য ব্যবস্থাপনায়ও আমূল পরিবর্তন আনা জরুরি। প্লাস্টিক পণ্য ও বর্জ্য কমিয়ে আনতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বলেন, পরিবেশ রক্ষায় পুলিশ বা আইন দিয়ে হবে না, সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থলের জন্য সবাইকে দায়িত্বশীল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার যে 20,000 কিলোমিটার খাল ও নদী খনন করছে তা কৃষকদের সুবিধা দেওয়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে। সরকারের নেওয়া উদ্যোগ বাস্তবায়ন করতে পারলে নিরাপদ সবুজ বাংলাদেশ সম্ভব বলে জানান তিনি। আগারগাঁয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, 5 বছরে 25 কোটি গাছ রোপণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোন মাটিতে কোন আবহাওয়ায় কোন গাছ লাগাতে হবে সেদিকটি লক্ষ্য রেখেই গাছ রোপণ করতে হবে। এই বনায়ন পশু পাখি বিভিন্ন প্রাণী কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা, এটিও কিন্তু আমাদের চিন্তার মধ্যে থাকা প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকামাকড় অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। গাছপালা, প্রাণী অর্থাৎ সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজগুলো করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে ঠিক থাকে সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা না, অনেকগুলো ইন্টিগ্রেটেড জিনিস আছে, সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। সবুজ প্রকৃতির সঙ্গে উন্নয়ন সমানতালে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বসবাসের অযোগ্যর তালিকায় বিশ্বের 3য় অবস্থানে ঢাকা এমন প্রতিবেদনের উদাহরণ টেনে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যদি আমাদের নদীগুলোকে বাঁচাতে না পারি তাহলে অবশ্যই কিন্তু কৃষি, খাদ্য নিরাপত্তা এবং পানির নিরাপত্তার কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না, কোনোটাই নিশ্চিত করা সম্ভব হবে না। এ কারণেই ইকোসিস্টেম রক্ষা করাটা অত্যন্ত জরুরি। উন্নয়ন ও পরিবেশকে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে না দেখে বরং প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রেখে উন্নয়ন এবং সমৃদ্ধি গড়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা, বর্তমান সরকারের পরিকল্পনা, ইচ্ছা, যেভাবেই আমরা বলি কেন। ছাদ বাগান, নগর ফরেস্টেশন, নগর বনায়ন, GIS ভিত্তিক বৃক্ষরোপণ, নদী তীর এবং খালের দুপাশে সবুজায়ন এবং ইকো ট্যুরিজমকে সরকার অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে আমরা বিকশিত করতে চাই। বৃক্ষরোপণ ও সবুজায়নে ভূমিকার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। টানা ভারী বৃষ্টিতে 3 পার্বত্য জেলায় পাহাড় ধসের পাশাপাশি ও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বান্দরবানের লামায় পাহাড় ধসে শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ পরিস্থিতিতে বান্দরবানে 12 জুলাই পর্যন্ত সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে খাগড়াছড়ির দীঘিনালায় বন্যা পরিস্থিতির অবনতিতে 3000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বান্দরবান লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া এলাকায় বুধবার রাতে প্রবল বৃষ্টিতে মাটির ঘরে পাহাড় ধসে পড়ে 2 পরিবারের শিশুসহ 5 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় মাটি সরিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে বান্দরবান জেলা সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলা প্রশাসন 220টি আশ্রয়কেন্দ্র খুলেছে। বন্যা কবলিত লোকজন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়াও ব্যাপক পাহাড় ধসে রুমা, থানচি ও
রোয়াংছড়ি সড়কে যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে। খাগড়াছড়ি জেলা সদরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দীঘিনালার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দুর্যোগের কারণে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সাজেক, লংদু ও বাঘাইছড়ির সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগ। মহালছড়ির দুর্গত এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আর চট্টগ্রামে প্রায় 4 দিন পর আজ সূর্যের দেখা মেলায় স্থবির মহানগরীতে আবারও ফিরেছে কর্মচাঞ্চল্য। নিচু এলাকায় এখনো কিছু পানি জমে থাকায় দুর্ভোগে লোকজন। এদিকে টানা বৃষ্টির কারণে কক্সবাজারের পাহাড় ধসে মৃত্যুর মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। সকালে আবারও পাহাড় ধসে 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে শহর ও রোহিঙ্গা ক্যাম্পে গত 3 দিনে নারী, পুরুষ, শিশু ও শিক্ষার্থী, শিক্ষক সহ মারা গেছে 22 জন। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় জেলার 5টি উপজেলার 40টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ি ঢলের পানি ঢুকে প্লাবিত হয়েছে। ভেঙে গিয়েছে নদী ও খালের ছোট ছোট বাঁধগুলো, পানিবন্দী হয়ে পড়েছে 3 লাখ মানুষ। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত কক্সবাজারের নিচু অঞ্চল। জেলার দ্বীপ উপজেলা, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, রামু, উখিয়া ও টেকনাফ উপজেলার কয়েক শতাধিক গ্রাম বন্যায় কবলিত হয়ে 3 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। চকরিয়ার মাতামুহুরী ও কক্সবাজারের বাঁকখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এ অবস্থায় খাল বিলের পানি দ্রুত নামতে না পারায় জনদুর্ভোগ আরও বেড়েছে। জলজট ও কৃত্রিম বাঁধের কারণে পানি নামতে পারছে না। আর ঘর বাড়ি এখন বেশি কষ্ট আছে মোটামুটি রিসিভার হারানে আর পানি বন্ধ হয়ে যাবে, যাইতে না পারে। এই পানিটা মানে অতি সহজেই নামার সুযোগটা থাকে না, কারণ কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে তারা মাছ ধরে। এখন ফুল যদি খুলে নিই তারা শেয়ার মনে আর বসবাস করে থাকতে আমার আউডার বন্ধ, ঘর বাড়ি ঢুকি যাবে। পাহাড় ধসের ঝুঁকি থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে বসবাসরতদের মাইকিং করে আশ্রয় কেন্দ্রে যেতে বলা হলেও অনেকেই তা মানছেন না। গত 3 দিনে এখন পর্যন্ত পাহাড় ধসে মারা গেছে 21 জন। সকাল থেকে কন্টিনিউয়াসলি মাইকিং করছে এবং সরে যাওয়ার জন্য তাদেরকে বলছি, কিন্তু তারা সরছে না। কিন্তু এখন আমরা তাদেরকে ফোর্স প্রয়োগ করবো, তারা যদি না সরে আমরা অন্যভাবে তাদেরকে সরানোর ব্যবস্থা করবো। এখান থেকে সরতে হবে, এটা হলো কথা। পানিবন্দী মানুষের বিষয়ে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানায় জেলা প্রশাসন। কিছু জায়গায় ফ্ল্যাশ ফ্লাড তাৎক্ষণিকভাবে কিন্তু পানিটা দ্রুত নিষ্কাশন হয়ে যাচ্ছে। আমরা আশা করি এখন যে বৃষ্টির যে পূর্বাভাস যেটা পাচ্ছি, আস্তে আস্তে এটা কমে যাবে। জেলায় আরও 2 দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পাহাড় ধস ও বন্যা পরিস্থিতি মোকাবেলায় দেশের পার্বত্য এলাকায় নিয়মিত সহায়তার পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকেও 20 লাখ টাকা করে সহায়তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। বৃহস্পতিবার সংসদের প্রশ্নোত্তর পর্ব ও 300 বিধিতে দেওয়া বক্তব্যে 1300 মেট্রিক টন চাল দেওয়ার পাশাপাশি জেলা প্রশাসনগুলোতে এই সহায়তা পাঠানোর তথ্য জানান তিনি। প্রত্যেকটি জেলায় 10 লক্ষ টাকা জিআর ক্যাশ পাঠিয়েছি এবং প্রত্যেকটি জেলায় আমরা 200 মেট্রিক টন করে চাউল বরাদ্দ দিয়েছি। আজকে আবার আমরা আমাদের মন্ত্রণালয় থেকে 25 লক্ষ টাকা চট্টগ্রামে, 20 লক্ষ টাকা কক্সবাজারে, 10 লক্ষ টাকা রাঙ্গামাটিতে, 10 লক্ষ টাকা খাগড়াছড়িতে, 10 লক্ষ টাকা বান্দরবনে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী তার ত্রাণ ভান্ডার থেকে প্রত্যেকটি জেলায় 20 লক্ষ টাকা ইতিমধ্যে উনি বরাদ্দ দিয়েছেন এবং উনি সার্বক্ষণিক এটি দেখভাল করছেন, আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমি মনে করি আগামীকাল 2 দিন যেহেতু সম্ভবত সংসদ অধিবেশন মুলতবি থাকবে, এই মুহূর্তে যদি আমাদের সংসদ সদস্যবৃন্দ তার এলাকায় যান এবং সেখান থেকে যদি তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, আরও যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা সেখানে জরুরি বরাদ্দ দেব। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নন তিনি, বরং বিএনপির একজন সাধারণ কর্মী। বগুড়ার মানুষ হিসেবে তার সাথে ভালো যোগাযোগ আছে বলে জানান তিনি। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত সংলাপে অংশ নিয়ে প্রতিমন্ত্রী নিজের সম্পদ বৃদ্ধির সমালোচনার জবাব দেন। জানান, এবছরে স্থানীয় সরকার নির্বাচন হবে, এজন্য বাজেটে বরাদ্দ রাখা আছে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের।
নানা কারণে আলোচনায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম নিজের সম্পদ ৮ গুণ বৃদ্ধি, পরিবারের নামের সাথে মিল করে নতুন ইউনিয়ন নামকরণ, সন্তানকে ক্রিকেট বোর্ডের সদস্য করা, মন্ত্রণালয়ে ক্ষমতার অপব্যবহার সহ তার বিরুদ্ধে আছে নানা অভিযোগ। বৃহস্পতিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রতিমন্ত্রী। ইউনিয়নের নামকরণ নিয়ে হয়তো অনেক প্রশ্ন ছিল, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। পরে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 3টি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন করে আবার ওই এলাকার জনগণ যেভাবে চাইছে সেভাবে নামকরণের ব্যবস্থা হয়েছে। যেদিন বোর্ড নির্বাচিত হয়েছে, ফার্স্ট বোর্ড মিটিং করেছে, পরের দিনে আমার কথা মতো গিয়ে আমার ছেলে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করেছে। এই নিউজটা আপনারা কেউ হাইলাইট করেন না। একটা চিহ্নকে গোল চিহ্ন দিয়ে যদি বলেন যে আমি প্রতিমন্ত্রী হওয়ার পর আমার সম্পদের পরিমাণ 8 গুণ বেড়েছে, তখন কিন্তু কষ্ট লাগে। আপনি ওখানে সম্পত্তি দেখালেন 31 শতক, কিন্তু আমার হলফনামাতে তো সম্পত্তি দেওয়া আছে 1835 শতক। গুঞ্জন আছে নিজেকে সরকারের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু হিসেবে পরিচয় দেন তিনি। এই ইস্যুতেও নিজের অবস্থান স্পষ্ট করলেন মীর শাহে আলম। কোনোভাবে আমি আপনাদের মাধ্যমে আবারও বিনয়ের সাথে অনুরোধ করি যে এই বিষয়টি কখনোই কেউ নোটিশে বা নজরে নিয়ে আসবেন না। কোনো কারণেই কোনোভাবেই আমাদের শ্রদ্ধেয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমি বন্ধু না। আমি বিএনপির সাধারণ একজন কর্মী এবং বিএনপির কর্মী হিসাবে আমার বিভিন্ন সময় জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, বগুড়া জেলার দায়িত্ব পালন করবার কারণে যেহেতু বগুড়া বাড়ি শ্রদ্ধেয় নেতা তারেক রহমানের, তার সাথে বহুবার আমার সাক্ষাৎ হয়েছে, দেখা হয়েছে। স্বাভাবিক কারণেই তিনি আমাদেরকে স্নেহ করেন এবং বিভিন্ন সময় পরামর্শ দেন। বগুড়ার মানুষ হিসেবে এইটুকু যোগাযোগ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার আছে। প্রতিমন্ত্রী এ সময় ঘোষণা দেন বগুড়ার উন্নয়নের, জানান বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে নতুন যে যুদ্ধ বিমানগুলি আসবে সেটি ওই বগুড়ার এয়ারপোর্টের সাথেই বিমান ঘাঁটির বহরে সংযুক্ত হবে। চলতি বছরের মধ্যে স্থানীয় সরকারের 5টি নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান এই প্রতিমন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে এখনও ষড়যন্ত্র আর চক্রান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, রথযাত্রাকে কেন্দ্র করে উস্কানি দিয়ে কেউ যেন রাজনীতি করার সুযোগ না পায়, সেজন্য নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। উস্কানি দিয়ে কোনো এজেন্ট যেন কিছু করতে না পারে, এই জন্য প্রশাসন সহ নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, স্কুল ফিডিং কার্যক্রমে সরকারের প্রচেষ্টাকে নস্যাৎ করার চেষ্টা হচ্ছে। সরকারের তহবিল থেকে টিফিন কার্যক্রমে যারা সঠিকভাবে কাজ করছে না তারা মানবতার শত্রু। মাঠ পর্যায়ে যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত বলে মনে করেন রুহুল কবির রিজভী। এবারও তাদের এই রথযাত্রা যে উৎসব, অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা এবং উল্টো রথের তাদের এই আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একইভাবে তাদের পাশে থাকবে এবং তাদের সাথে থাকবে, যাতে কেউ কোনো উস্কানি এবং কোনো ধরনের এটিকে নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ সৃষ্টি করতে না পারে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্ত দিয়ে 7 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির কড়া অবস্থানের মুখে তাদের ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। সিলেট 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, কোম্পানীগঞ্জের কালাইরাগ বিওপি সংলগ্ন সীমান্ত দিয়ে বিএসএফ 7 জনকে পুষিনের চেষ্টা করলে বিজিবি তাৎক্ষণিকভাবে বাধা দেয়। এতে বিএসএফ পিছু হটতে বাধ্য হয় এবং তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। এই ঘটনায় বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর 5 বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় 3 আসামিকে মৃত্যুদণ্ড ও 1 আসামিকে 11 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হল আরিফ, রাকিব ও সিয়াম। এই মামলায় অপ্রাপ্তবয়সী অপর আসামি মারুফকে 11 বছরে কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। গত 14 জুন ধোবাউড়ার টাঙ্গাহাটি গ্রামের তাজু মিয়ার মেয়ে শিশু নিসামণিকে ধর্ষণের পর নদীতে ফেলে হত্যা করা হয়।
15 জুন নেসামনির বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। রায় সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন শিশুটির বাবা মা। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে 8 বছরের শিশু জান্নাতুল নেসা প্রকাশ ইরামণি হত্যা মামলায় একমাত্র আসামি বাবুল শেখকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 4-এর বিচারক এই রায় ঘোষণা করেন। গত 1 মার্চ সকালে চকলেট কিনে দেওয়ার নাম করে শিশু ইরাকে বাড়ি থেকে নিয়ে যায় প্রতিবেশী বাবুল শেখ। পরে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেনে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে কয়েকজন শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় 2 দিন পর মারা যায় শিশুটি। নানা আয়োজনে দেশের বিভিন্ন জায়গায় পালন হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিনটি উপলক্ষে কুড়িগ্রামের র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু সহ অন্যরা। দিবসটি পালন করা হয়েছে ঝালকাঠিতেও। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন। ঝিনাইদহে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে চুয়াডাঙ্গায়। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। এছাড়া লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, নড়াইলেও দিবসটি পালন করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালে আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বিভাগীয় ও জেলা প্রশাসন। সকাল 11:30টার দিকে এতে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। আসন্ন রথযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে ধামরায়ে উপজেলা মিলনায়তন সভাকক্ষে। সভাটির আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা 20 আসনের সংসদ সদস্য তমিজউদ্দিন। রাজশাহীর চারঘাটে 7 বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুরুল কবির। জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে ফুটপাত উচ্ছেদ অভিযান চালানো হয়েছে ঝালকাঠিতে। শহরের কলেজ মোড় এলাকায় জেলা প্রশাসনের পক্ষে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার SM সাইফুল ইসলাম। বর্জ্য অপসারণ ব্যবস্থা নিয়ে অ্যাডভোকেসি সভা হয়েছে কেরানীগঞ্জে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। শিশু ও যুবদের জন্য মত প্রকাশের স্বাধীনতা ও কমিউনিটি ভিত্তিক নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে মতবিনিময় সভা হয়েছে সাতক্ষীরায়। এল্লারচর চিংড়ি প্রশিক্ষণ কেন্দ্রে এতে প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাতুজ জোহারা। অধিগ্রহণকৃত ভূমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন হয়েছে গাইবান্ধায়। উপস্থিত ছিলেন এলাকাবাসী ও জমির মালিকরা। বর্তমান বাজার দর বিবেচনা করে ভূমির ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান বক্তারা। মাদক ও জুয়ার বিরুদ্ধে লালমনিরহাটে আইনজীবীদের সংবাদ সম্মেলন হয়েছে আইনজীবী সমিতি ভবনে। এতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট KM হুমায়ুন কবির স্বপন সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরো একবার জানিয়ে। পঞ্চদশ সংশোধনের বিষয়ে হাইকোর্টের রায় বহাল। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হবে জানালেন আইনমন্ত্রী। বন উজাড় ও পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার। পরিবেশ রক্ষায় সমন্বিত প্রচেষ্টা অব্যাহত বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন। পাহাড় ধসে বান্দরবান কক্সবাজারে 7 জনের মৃত্যু। ভারী বর্ষণে প্লাবিত কয়েকশো গ্রাম। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঠানো হয়েছে সহায়তা। প্রধানমন্ত্রী তারেক রহমানের বন্ধু নন তিনি, দাবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। জানালেন তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।